আসসালামু আলাইকুম। আধুনিক সমরাস্ত্রের সবচেয়ে বড় বাজার মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা। এই অঞ্চলের ধনী দেশগুলোর নিজেরা উৎপাদন করতে না পারলেও সুপার পাওয়ারগুলোর কাছ থেকে কেনে কোটি কোটি ডলারের সমরাস্ত্র। এক্ষেত্রে অনেকদিন ধরে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের অস্ত্রের ক্রেতা বেশি। তবে এবার এই অস্ত্রের বাজার ধরতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে রাশিয়া। সাশ্রয়ী মূল্য, সর্বাধুনিক প্রযুক্তি সহ বেশ কিছু কারণে ক্রেতা দেশগুলো আকৃষ্ট হচ্ছে মস্কোর তৈরি অস্ত্রের প্রতি। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুরভি দিবা। মধ্যপ্রাচ্যের অস্ত্রের বাজার ও রাশিয়ার তৎপরতার বিভিন্ন দিক নিয়ে প্রতিবেদন তৈরি করছেন আহমেদ বাইজিদ। গত জুলাইয়ের শেষ দিকে রাশিয়ার রাজধানী মস্কোর বাইরের ছোট্ট শহর জুগোভস্কিতে অনুষ্ঠিত হয়েছে MAKS ইন্টারন্যাশনাল এভিয়েশন অ্যান্ড স্পেস শো। 6 দিনের ওই প্রদর্শনীতে রাশিয়ার কমব্যাট এয়ারক্রাফট, হেলিকপ্টার, ড্রোন, অ্যান্টি এয়ারক্রাফট, মিসাইল সহ অত্যাধুনিক কিছু সামরিক সরঞ্জাম প্রদর্শন করা হয়েছে। প্রদর্শনীতে বিভিন্ন দেশের ক্রেতাদের সাথে আয়োজকদের $3.5 বিলিয়ন মার্কিন ডলারের কেনাবেচার চুক্তি হয়েছে বলেও জানা গেছে। এই প্রদর্শনীতে রাশিয়ার সবচেয়ে বড় স্বার্থ ছিল তার সর্বাধুনিক ট্যাকটিক্যাল ফাইটারের জন্য ক্রেতা বাছাই করা। সুখোই LTS নামের ফাইটারটি ইতোমধ্যেই অনানুষ্ঠানিকভাবে Su-75 নামে পরিচিতি পেয়েছে। এটির জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সম্ভাব্য ক্রেতা হিসেবে টার্গেট করেছে মস্কো। বৈশিষ্ট্য ও দক্ষতার দিক থেকে বিমানটিকে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের 5ম প্রজন্মের ফাইটার F-35 এর বিকল্প। ওই প্রদর্শনীতে কোন কোন দেশের সাথে রাশিয়ার সমরাস্ত্র নিয়ে চুক্তি হয়েছে সেটি প্রকাশ করা হয়নি। শুধুমাত্র সংযুক্ত আরব আমিরাতের সাথে বেসামরিক হেলিকপ্টার নিয়ে একটি চুক্তির কথা জানা গেলেও সামরিক এয়ারক্রাফট বা অন্যান্য প্রতিরক্ষার সামগ্রী নিয়ে কিছুই বলছে না মস্কো। সুখোই LTS ফাইটারটিকে রাশিয়া ব্যাপকভাবে রফতানি করতে চাচ্ছে। শোনা যাচ্ছে বিমানটি পুরোপুরি প্রস্তুত হতে সময় লাগবে 5.5 বছর। বিদেশি ক্রেতাদের জন্য এর দাম হবে $30 মিলিয়ন মার্কিন ডলার। আনুষঙ্গিক অন্যান্য বিষয়সহ এর দাম হতে পারে $55 থেকে $70 মিলিয়ন। দামের দিক থেকে এটি যুক্তরাষ্ট্রের F-35 শুধু নয়, 4+ জেনারেশনের F-16 ফাইটারের চেয়েও সাশ্রয়ী। Su-75 নিয়ে রাশিয়ার উদ্দেশ্য বিশেষ করে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলোর বাজার ধরা। সাম্প্রতিক ভূরাজনৈতিক প্রেক্ষাপটে মনে হচ্ছে এখানে অনেক দেশেরই উন্নত প্রযুক্তির ফাইটার জেটের প্রয়োজন রয়েছে এবং তারা কিনতেও আগ্রহী। আর তাদের কাছে এগুলো বিক্রির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ও চীন। এই অঞ্চলের সবগুলো দেশেরই পর্যাপ্ত আর্থিক সামর্থ্য আছে যে কোনো সর্বাধুনিক ফাইটার কেনার। তবুও আপাতত এদের 4+ জেনারেশন ফাইটার নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে। এই অঞ্চলে ইসরায়েল একমাত্র দেশ যাদেরকে F-35 দিয়েছে যুক্তরাষ্ট্র, আর কাউকে নয়। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের একেবারে শেষের দিকে সংযুক্ত আরব আমিরাতের সাথে F-35 বিক্রির চুক্তি হলেও সেটি নিয়ে নানা জটিলতা দেখা দিয়েছে জো বাইডেন প্রশাসন দায়িত্ব নেয়ার পর। এমনকি এখনও পর্যন্ত এই বিমান সরবরাহের কোনো সম্ভাব্য সময়সীমাও নির্ধারিত হয়নি। যে কারণে রাশিয়া এই দেশগুলোর সাথে এই চাহিদাকে কাজে লাগিয়ে ফাইটার জেটের রফতানি বৃদ্ধি করতে চাইছে। এতদিন রাশিয়ার কোনো 5ম প্রজন্মের ফাইটার জেট না থাকায় মুসলিম প্রধান এই দেশগুলো খুব একটা রাশিয়ামুখী হয়নি। কিন্তু তাদের Su-75 প্রস্তুত হয়ে গেলে সেই সংকট কেটে যাবে। যুক্তরাষ্ট্র তাদের F-35 নিয়ে যতটা রক্ষণশীল ও কড়াকড়ির বিধান রেখেছে, রাশিয়া তার চেয়ে অনেক সহজ করবে ফাইটার রফতানির প্রক্রিয়া। আবার মার্কিন বিমানগুলোর চেয়ে দামেও অনেক সাশ্রয়ী হবে রাশিয়ার বিমানগুলো, যেটি ক্রেতাদের আকৃষ্ট করবে। এর আগেও এই অঞ্চলে রাশিয়া কিছু প্রতিরক্ষা সামগ্রী বিক্রি করেছে। যেমন ন্যাটো সদস্য রাষ্ট্র তুরস্কের কাছে তাদের S-400 বিক্রয় ছিল মস্কোর বড় একটি কৌশলগত সাফল্য। বিষয়টি নিয়ে আঙ্কারার সাথে ওয়াশিংটনের বৈরিতা এতটাই প্রবল যে তুরস্ককে F-35 প্রকল্প থেকে বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্র তুরস্ক বৈরিতার সর্বোচ্চ সুবিধা রাশিয়া নিতে পারেনি, কারণ তাদের 5ম প্রজন্মের কোনো যুদ্ধ বিমান নেই। যদি তারা F-35 এর বিকল্প হিসেবে তুরস্ককে একই ধরনের বিমান দিতে পারত, সেটি রাশিয়াকে এই অঞ্চলে বড় ধরনের কৌশলগত সুবিধা এনে দিতে পারত। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের প্রকাশিত সাম্প্রতিক এক রিপোর্টে বলা হয়েছে 2016 থেকে 2020 সালের মধ্যে মধ্যপ্রাচ্যে অস্ত্র আমদানি বেড়েছে 25%।
সৌদি আরব নিজেদের আগের আমদানির তুলনায় বৃদ্ধি করেছে ৬১%। মিশর আমদানি বৃদ্ধি করেছে দ্বিগুণেরও বেশি এবং কাতার করেছে প্রায় ৪ গুণ। মধ্যপ্রাচ্যে অস্ত্র রফতানিতে যুক্তরাষ্ট্রের একক আধিপত্য অনেক দিন ধরেই। গত ৪ বছরে এই অঞ্চলে যত অস্ত্র বিক্রি হয়েছে তার ৪৭%ই করেছে যুক্তরাষ্ট্রের উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। বিশ্বব্যাপী অস্ত্র রফতানিতে রাশিয়ার অবস্থান ২ নম্বরে, কিন্তু মধ্যপ্রাচ্যে তাদের মার্কেট শেয়ার যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক কম। এছাড়া গত এক দশকে তাদের অস্ত্র রফতানি কমেছে ২২%। ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত সময়েও রাশিয়ার অস্ত্র রফতানি কমেছিল প্রায় একই হারে, অর্থাৎ ক্রমশই তাদের অস্ত্র বাণিজ্যের অবস্থা খারাপের দিকে যাচ্ছে। এই ঘাটতি পুষিয়ে নিতেই তারা টার্গেট করেছে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলকে। এই অঞ্চলে গত কয়েক বছর ধরে অস্ত্র প্রতিযোগিতা বেশ জমে উঠেছে, কিন্তু অঞ্চলটিতে একমাত্র ইরান ছাড়া আর কেউ অস্ত্র উৎপাদন করে না, যে কারণে তাদের নির্ভর করতে হয় সুপার পাওয়ারগুলোর উপর। মধ্যপ্রাচ্যের সমরাস্ত্র রফতানিতে বিশেষ করে উপসাগরীয় দেশগুলোতে রাশিয়ার পিছিয়ে থাকার একটি কারণ তাদের আধুনিক সমরাস্ত্রগুলোর পুরো মাত্রায় উৎপাদন না থাকা। গত ৩ দশকে তারা মূলত রফতানি করেছে সোভিয়েত যুগের অস্ত্রগুলোর আধুনিক সংস্করণ। ১৯৯০-এর দশকে উপসাগরীয় বেশ কয়েকটি দেশের সাথে রাশিয়ার উল্লেখযোগ্য সামরিক প্রযুক্তিগত সম্পর্ক ছিল। এর কারণ সোভিয়েত আমলে নির্মিত অস্ত্রগুলোই সে সময়ে ছিল আধুনিক, যার কারণে আরব শাসকরা পেতে চাইতেন সেসব অস্ত্র। ওই সময় অস্ত্রের বাজারে দাপট ছিল রাশিয়ার তৈরি BMP-3 ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকেল, স্মার্চ ও ইউরাগান মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম, প্যান্টসার এয়ার ডিফেন্স সিস্টেমের। সংযুক্ত আরব আমিরাত, কুয়েত সহ কয়েকটি দেশ এগুলো আমদানিও করেছিল, কিন্তু আজকের দিনে সেগুলো সেকেলে হয়ে গেছে, আর তাই পিছিয়ে পড়েছে রাশিয়া। রাশিয়া নির্মাণাধীন পঞ্চম প্রজন্মের Su-57 ফাইটার নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। এটির ফুল স্কেলে উৎপাদন কবে শুরু হবে সেটিও কেউ বলতে পারছে না। আবার বিমানটি খুব ব্যয়বহুলও। তাছাড়া কোনো বিমান শুরুতে উৎপাদনকারী দেশ ব্যবহার না করলে সেটি ক্রেতাদের আকৃষ্ট করতে পারে না, যে কারণে রাশিয়া মধ্যপ্রাচ্যে ফাইটার বিক্রিতেও পিছিয়ে পড়েছে দ্রুত। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র ছাড়াও তাদের চেয়ে এগিয়ে আছে আরেক সুপার পাওয়ার চীন। বেইজিং তাদের পঞ্চম প্রজন্মের ফাইটার জেটের উৎপাদন পুরো দমে শুরু করেছে, যার কারণে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার একাধিক দেশ তাদের ক্রেতা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। চেংদু J-20 ইতোমধ্যেই চীনের বিমান বাহিনীতে যুক্ত হয়েছে। এছাড়া শেনইয়াং FC-31 নামের আরেকটি হালকা ফাইটার জেট ডেভেলপমেন্ট করছে চীন। পঞ্চম প্রজন্মের এই বিমানটি ইতোমধ্যেই বেশ কয়েক ধাপের ফ্লাইট টেস্ট সম্পন্ন করেছে। পাশাপাশি তুরস্কও প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে, কারণ গত ২ দশকে তুরস্ক অস্ত্র রফতানি অনেকাংশে বৃদ্ধি করেছে। তাদের তৈরি ড্রোন ইতোমধ্যেই বিশ্ববাজারে সাড়া ফেলেছে। উপসাগরীয় দেশগুলোতে তুর্কি অস্ত্রের বড় বাজারও রয়েছে। তবে এসব দেশকে টপকেই রাশিয়া মধ্যপ্রাচ্যের বাজার ধরার জোর প্রস্তুতি নিচ্ছে। ২০০০ সালের পর থেকে তারা আবার সময়োপযোগী অস্ত্র উৎপাদন ও রফতানিতে মনোযোগী হয়েছে। ফাইটার জেট ছাড়াও রফতানি তালিকায় রাশিয়া রেখেছে T-14 আর্মাটা ট্যাঙ্ক, T-15 ও কুরগানেটস ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকেল, বুমেরাং হুইল আর্মার্ড ভেহিকেল, কোয়ালিশন আর্টিলারি সিস্টেম ইত্যাদি। যার ফলে দেখা গেছে ২০১১ সালের পর থেকে আলজেরিয়া ও মিশরের কাছে তাদের অস্ত্র রফতানি বেড়েছে অনেকাংশে। চলতি বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া ঘোষণা করেছে মিশরকে ৫টি Su-35 মাল্টি-রোল ফাইটার সরবরাহের কথা। $2 বিলিয়ন এই চুক্তিতে মোট ২৪টি Su-35 কিনছে মিশর। তবে এই অঞ্চলে আরও বিক্রি বাড়াতে তাদের দরকার হবে এসব অস্ত্রের ফুল স্কেল উৎপাদন শুরু করা। ইতোমধ্যেই রাশিয়ার নতুন বেশ কিছু অস্ত্র সিরিয়ার যুদ্ধে ব্যবহার করা হয়েছে, যেগুলোর সাফল্য ক্রেতাদের অনেক বেশি আকৃষ্ট করবে। পরীক্ষামূলক ব্যবহার আর যুদ্ধক্ষেত্রে ব্যবহারের মধ্যে যে রাত দিন পার্থক্য, সেটি এখানে ব্যবধান গড়ে দেবে বলে বিশ্বাস করছে রাশিয়া। বলা হচ্ছে সিরিয়ার যুদ্ধে রাশিয়ার অস্ত্রগুলোর সফলতা দেখেই মিশর বিশাল অঙ্কের সমরাস্ত্র কিনেছে। মিশর একে একে কিনেছে MiG-29 ও Su-35 ফাইটার জেট, K-52 অ্যাটাক হেলিকপ্টার, S-300 এয়ার ডিফেন্স সিস্টেম এবং T-90 ট্যাঙ্ক সহ অনেক সমরাস্ত্র। ২০১৪ সালের পর তারা ইরাকের কাছে ফাইটার, অ্যাটাক হেলিকপ্টার ও ট্যাঙ্ক বিক্রি করেছে।
অন্যান্য বাণিজ্যিক পণ্য রফতানির মতো প্রতিরক্ষা সামগ্রী রফতানি মানেই শুধু বিক্রি নয়, প্রতিরক্ষা পণ্য রফতানির সাথে সাথে ওই দেশে অনেক প্রযুক্তিগত সুবিধাও স্থানান্তর করা হয়, যেটি রফতানিকারক দেশকে অনেক কৌশলগত সুবিধা দেয়। তাই মধ্যপ্রাচ্যের অস্ত্রের বাজার ধরতে পারলে সেটি রাশিয়ার জন্য এই অঞ্চলে প্রভাব বিস্তারের উপলক্ষ্য হয়ে উঠবে, তাতে কোনো সন্দেহ নেই। এরই সাথে শেষ করছি আমাদের আজকের আয়োজন। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও দেশ বিদেশের নানা খবর জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ওয়েবসাইট bdnews.net ভিজিট করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। ঘরে এবং ঘরের বাইরে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং অবশ্যই মাস্ক ব্যবহার করুন। আল্লাহ হাফেজ।